ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক সেকেন্ড। হুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো। নমস্কার। হুম, আজকে মনে হয় ক্লাসটা তেমন করতে পারবো না, জ্বর। আচ্ছা। উম, সৈকত শীলের জ্বর। সবাই ওনার জন্য দোয়া করবেন। সৈকত শীল ভাইয়ের জ্বর। ওকে, ফিয়ামানিল্লাহ। দেশের হ্যাঁ, টিটি খান বলছে যে আলহামদুলিল্লাহ, কিন্তু কালকে থেকে আবার অনেক মানুষের দুর্ভোগ শুরু হবে। ঠিক আছে, আপনারা ওকে, আমরা স্টার্ট করে দেই, কারণ যত তাড়াতাড়ি স্টার্ট করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করা যাবে। তো আমরা শুরু করে দিই। আজকে বাস্তব সংখ্যা, আমাদের ক্লাস হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। ওকে, আচ্ছা, আপনাদের জুমে যারা আছেন তারা সবাই ভিডিওটা কাইন্ডলি অফ করে দিয়ে রাখবেন, মানে তাতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, বাস্তব সংখ্যা নিয়ে। আচ্ছা, সুমিত চক্রবর্তীর জ্বর। আচ্ছা, সবাই সাবধানে থাকবেন, একটু সাবধানে থাকতে হবে, মানে কারণ আমি তো কোভিডে আক্রান্ত ছিলাম, মানে আমি যতটা সাফার করেছি, মানে এটা খুব বেশি পরিমাণে, এই এক্সপিরিয়েন্সটা খুব খারাপ আর কি। আমার আমার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ, এবং সবাইকে খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। না সতর্ক থাকলে আসলে আমি যেটা এক্সপেরিয়েন্স করছি সেটাতে আমার খুবই কষ্ট হয়েছে, সত্যি কথা বলতে। আমি লাইফে তো অনেকবারই অসুখ হয়েছে, অনেক টাইপের অসুখ হয়েছে, কিন্তু এরকমের আমার অত বেশি পরিমাণে অক্সিজেন স্যাচুরেশন কমেইনি, কিন্তু পেটের ব্যথা থেকে শুরু করে অন্যান্য যেই বাকি যেই ইয়াগুলা ছিল সেগুলো অনেক বেশি পরিমাণে ছিল। হুম, তো সেই জন্য সবাই সাবধানে থাকবেন। আমি মনে করি যে এই জিনিসটা নিজের না হলে তো ফিল করা যায় না। যেহেতু আমার হয়েছে, সেজন্য আমি ফিল করতে পারি যে জিনিসটা আসলে কিরকমের। তো ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যা শুরু করে দেই। সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা লিখে দেন। রেডি যদি হয়ে থাকেন সবাই, রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা যেই জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে এমন কিছু জিনিস যে প্রথম প্রথম জিনিসটা, এটা আমাদেরকে প্রথম যেই জিনিসটা আমাদের লাগবে, সে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যে আছে, এই বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে একটা ফিলিংস লাগবে, একটা ভালো ধরনের ফিলিংস লাগবে যে বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি, বাস্তব সংখ্যা জিনিসটা কি।
তো এতদিনে ক্লাস করতে যে আপনারা যারা বিশেষ করে মানে ইয়াতে আছেন বা ফেসবুক বা ইউটিউবের মধ্যে মানে ফেসবুকে বা ইয়েতে আছেন, জুমে আছেন, সবার জন্য একটা কথা আমি বলবো, যেইভাবে করেই ক্লাস করেন না কেন যাতে জিনিসটা এইরকম মানে এই অবস্থায় ক্লাসটা দেখার চেষ্টা করবেন, এই অবস্থায়। হ্যাঁ, অনেকে এই অবস্থায় কমেন্ট করার জন্য এই অবস্থায় দেখেন। তাহলে কিন্তু ফুল স্ক্রিন আসবে না, ছোট দেখা যাবে, ঠিকমতো বুঝবেন না। দয়া করে পোর্ট্রেট অবস্থায় এই যে এই অবস্থায় ল্যান্ডস্কেপ অবস্থায় দেখবেন আরকি। সবাই বুঝেছেন? এই অবস্থায়। মানে এই জিনিসটা থাকবে এরকম করে ক্লাসটা করবেন। অনেকে কমেন্ট করার জন্য এই অবস্থায় নিয়ে যায়। তাহলে হবে না। কমেন্ট করার চেয়ে ক্লাসটা ভালোমতো বুঝাটা জরুরি। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাবেন। হ্যাঁ। তো বাস্তব সংখ্যা জিনিসটা সম্পর্কে আমি যদি বলি যে বাস্তব সংখ্যা যখন আছে তখন অবাস্তব সংখ্যাও একটা জিনিস থাকে, তাই না? বাস্তব সংখ্যা যেমন আছে তার মানে অবাস্তব সংখ্যাও একটা জিনিস আছে, অবাস্তব সংখ্যাও আছে। মানে যেহেতু বাস্তব সংখ্যা বলে একটা জিনিস আছে তাহলে অবাস্তব সংখ্যাও জিনিস আছে। যেহেতু যেমন দিন থাকলে রাত থাকে, তারপরে আলো আছে অন্ধকার আছে, সেরকম বাস্তব হইলে অবাস্তব সংখ্যাও বলে জিনিস থাকবে, অবাস্তব সংখ্যা। তো আমরা প্রথমে বাস্তব সংখ্যার একটা শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে যে বাস্তব সংখ্যাকে মূলত ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে ডিফারেন্স কি, কিভাবে করে কি করা হয় সেটা আমি সংক্ষিপ্তভাবে এই জিনিসটা নিয়ে আমি অনেকবার আলোচনা করব। কারণ এটা অন্যতম ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা নিয়ে বারবার করে আমরা মানে ইম্পোর্টেন্সি দিয়েই আলোচনা করব। তবে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ভালো করে বুঝে নেওয়া। যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন না আমাকে একটু জিজ্ঞেস করা যে বুঝি নাই। এটা বলা। তো এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের ২ টা পার্ট। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে পৃথিবীর সকল মূলদ আর অমূলদ সংখ্যা মিলিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা। মূলদ আর অমূলদ মিলিয়ে বাস্তব সংখ্যা। এখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা চিনি না। রেখে দেন। আপনি চিনেন না, রেখে দেন, সমস্যা নাই। তাহলে মূলদ সংখ্যা কে, কে? বললাম যে মূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা এইটা মিলে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কে, কে? এটা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হইতে পারে। মানে আপনাদের হইতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যেকোনো ধনাত্মক সংখ্যাগুলা হইতে পারে, অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, অথবা 0 হইতে পারে। 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? সজীব ভাই, মানে আপনারা একটু কনসেন্ট্রেশন দেন পড়াশোনায়। এই চ্যাট বক্সে অযথা চ্যাট কইরেন না। এমনি গ্রুপ খোলা হইছে এই সেই এগুলা লিখেন না। একটু কষ্ট করে একটু কষ্ট করে মনোযোগ দেন। ওকে? তো পূর্ণ সংখ্যা কি, কি? পূর্ণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, 0 হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। আবার আ প্লাস যে আছে, প্লাস পূর্ণ সংখ্যাটাকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? ওকে। তো আমি আগে আপনাদেরকে একটু বর্ণনা দেই। বর্ণনা দেওয়ার পরে আবার এই স্লাইডের মধ্যে ফেরত আসবো। এইখানে আমি একটু বর্ণনা দেই আপনাদেরকে। যে জিনিসগুলা আমি বলতে চাচ্ছি যে কোনটা কি জিনিস, সেটা সম্পর্কে আমি আগে একটু বর্ণনা দিয়ে নেই। তো প্রথমত, প্রথমত যে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে বাদ দিলাম। মূলদ সংখ্যা কাকে বলে এটা আমি এখন পর্যন্ত মনে করেন জানি না। পূর্ণ সংখ্যা কাকে বলে দেখলেই তো চিনতে পারতেছি। যেটা চিনতে পারতেছি সেটাকে আগে আমি বলে নিই। পূর্ণ সংখ্যা কাকে বলে? যেটা পূর্ণ অবস্থায় আছে, অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যা মনে করেন -100, -50 51, -2, -1, হ্যাঁ? 0, 1, 2, 3, 4 এগুলা পূর্ণ সংখ্যা। হ্যাঁ? +100, হ্যাঁ? মাইনাস যত দেন এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কথা কি বুঝা যায় নাই? এটা কি বুঝে গেছেন? এটা কি ক্লিয়ার? সবাই কি এটা বুঝছেন? এই যে এরা কমেন্টে মানে অযথা কমেন্ট করতে মানে যা পড়াচ্ছি এদিকে কিন্তু মনোযোগ নাই অনেকেরই। এটা কি ক্লিয়ার হইছেন পূর্ণ সংখ্যা যে এটা? মানে মনোযোগ এদিকে থাকতে হবে। কমেন্ট কে কি করতেছে এদিকে মনোযোগ দিলে হবে না। এটা ক্লিয়ার সবাই? -400, -100, -51 এই সেই হাবিজাবি যে জিনিসগুলা যে আছে, এগুলো সবগুলা পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে যেগুলা খণ্ডিত না, খণ্ডিত সংখ্যা। খণ্ডিত সংখ্যা না। এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যা মনে করেন -2/3, হ্যাঁ? +1/3, 4/9 এগুলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তারপরে 10 বাই মনে করেন 3, তারপরে 5 পূর্ণ
3 এর 1, তারপরে মাইনাস 3 পূর্ণ 2 এর 1। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা বুঝতে তো কোনো সমস্যা নাই। আছে সমস্যা? মানে একটা বাচ্চা ছেলেকেও যদি বলা যায় যে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা বের করেন, পারবে না? অবশ্যই পারবে। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা না পারার কিচ্ছু নেই। একেবারে ইজি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? সবগুলো পূর্ণ। কি? স্যার সব সংখ্যাই কি পূর্ণ? সব সংখ্যাই পূর্ণ মানে কি? এই যে এগুলাই অপূর্ণ, এই যে পূর্ণ নয়। এগুলাই পূর্ণ নয়। এগুলা পূর্ণ নয়। পূর্ণ মানে কি? পুরা ইন্টিজার বা এর ইংরেজি হচ্ছে ইন্টিজার। এই ইংলিশটা মুখস্থ রাখেন। জীবনে যদি ব্যাংক ট্যাঙ্কের পরীক্ষা দেন ইংলিশগুলাও লাগে অনেক সময়। হ্যাঁ, এই যে ইন্টিজার এটার পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। আর ভগ্নাংশের ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন। ভগ্নাংশের ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না? ওকে। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন, হ্যাঁ, আপনারা একটা একটা জিনিস বলেন যে এইখানকার মধ্যে কয় টাইপের সংখ্যা দেখা যাচ্ছে? এই পূর্ণ সংখ্যার মধ্যে কয় টাইপের সংখ্যা দেখতে পাচ্ছেন? কয় টাইপের সংখ্যা দেখা যাচ্ছে? কয় টাইপের সংখ্যা দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে? কয় টাইপের সংখ্যা দেখা যায়? দেখা যাচ্ছে কয় টাইপের? একটু বলেন তো। কত টাইপের সংখ্যা দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাটার মধ্যে? কেউ বলছে 2 রকমের, কেউ বলছে 3 রকমের। কেউ বলছে 2 রকমের, কেউ বলছে 3 রকমের। কেউ বলছে 2 রকমের, কেউ বলছে 3 রকমের। আপনারা বলেন তো, আপনারা অ্যান্সার দেন দেখি। কয় রকমের সংখ্যা? এটার অ্যান্সার হচ্ছে 3 রকমের। অ্যান্সার হচ্ছে 3 রকমের। কেন? 0 সংখ্যাটা কিন্তু ধনাত্মকও না, ঋণাত্মকও না। 0-র চেয়ে যেগুলা বড় সেগুলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই পাশে 0-র চেয়ে বড়গুলা লিখছি এই পাশে। 0-র চেয়ে বড়গুলা হচ্ছে পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা। 0-র চেয়ে ছোট সেগুলাকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, নেগেটিভ নাম্বার। আর 0 ধনাত্মকও না, ঋণাত্মকও না। 0 হচ্ছে এমন একটা সংখ্যা যে 0-র চেয়ে বড় হইলে ধনাত্মক, 0-র চেয়ে ছোট হইলে ঋণাত্মক। 0 হচ্ছে নিউট্রাল। 0 কি? নিউট্রাল, নিরপেক্ষ সংখ্যা, নিউট্রাল। তাহলে এখানে 3 রকমের সংখ্যা, 3 টাইপের সংখ্যা আছে। 0, ধনাত্মক এবং ঋণাত্মক। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি? তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে এখানে 3টা টাইপের সংখ্যা আছে, যে 0, ধনাত্মক এবং ঋণাত্মক। এর মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় হচ্ছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইংরাজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ইংরাজি কি? ন্যাচারাল নাম্বার। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? 1, 2, 3, 4, 5, 6 পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা হইতে হবে। আবার 1 মানে শূন্য হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। তার মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে করে 100, 200, 500, 600 যা আছে এগুলো সবগুলাই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? তাহলে আমরা মানে যতগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, মানে 0ও নেওয়া যাবে না, কারণ 0 তো নিউট্রাল নাম্বার, এটা তো ধনাত্মক না। নেগেটিভও নেওয়া যাবে না। শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, এবং এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? ওকে, সবাই ক্লিয়ার। সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। যদি আপনার স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেন, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে কারা? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক অংশগ্রহণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, এরপরে আমি যদি আপনাকে বলি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? এই স্বাভাবিক সংখ্যার ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা আছে, এটা পরে বোঝাচ্ছি এটা। তো এখন আমি এখন আরেকটু উপরের দিকে যাই।
এখন যদি বলি আমি মূলদ সংখ্যা, হ্যাঁ মূলদ সংখ্যা কি কি? তা মূলদ সংখ্যা বলতে আমাদের মূলত বোঝায় পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মিলিত হয়ে যে সংখ্যাগুলো, মানে এই দুটো সংখ্যা মিলে আসলে মূলদ সংখ্যাটা গঠিত। মানে আপনার এইখানে যত প্রকারের সংখ্যা আছে, এইখানে যত প্রকারের সংখ্যা আছে এবং এইখানে যে যত প্রকারের সংখ্যা আছে, এই দুটো সংখ্যা মিলায়ে আপনার আসলে মূলদ সংখ্যা। ঠিক আছে? তো মূলদ সংখ্যা সম্পর্কে আরো আমি ধারণা দিব। মূলত হচ্ছে মূলদ সংখ্যাকে দুই ভাবে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা তো 3 প্রকারের, এটা তো বুঝেছেন। ওকে, ঠিক আছে। সিম্বলটা পরে দিচ্ছি ইমরান ভাই, পরে সিম্বল। আচ্ছা ঠিক আছে, এখন আসেন এই মূলদ সংখ্যার আপনাকে একটু আগে আমি এর আগে দুই একটা কথা বলি। পৃথিবীতে মনে করেন 2/3 এটা একটা ভগ্নাংশ। দেখেন পৃথিবীতে এই 2/3 এরকম একটা ভগ্নাংশ, অথবা 1/8 এটাও একটা ভগ্নাংশ, 1/4 এটাও একটা ভগ্নাংশ। হ্যাঁ, 4-এর 1, 8-এর 1, আচ্ছা 8-এর 1 বাদই দিলাম, 4-এর 1ই দিলাম এখানে। হ্যাঁ, ধরেন এইটা 3-এর 2 বা 3-এর 1, এই কথাটা যদি বলি 3-এর 1কে আপনি যখন এটাকে আপনি ভাগ করবেন, 3-এর 1কে যদি আপনি ভাগ করেন, আপনারা কি দেখছেন এরকম যে 3-এর 1কে যখন আমরা ভাগ করি, এরকম করে যখন ভাগ করি তখন কি হয় যে প্রথমে যেহেতু আসে না তাই 0 নিছি, তারপরে 0 পয়েন্ট নেই আমরা, তারপরে এখানে একটা শূন্য নিলে 3 3-এ হচ্ছে 9, তারপরে আবার 1, তারপরে আবার 0, 0.33 এরকম করে চলতে থাকে না? এরকম করে চলতে থাকে কিনা? এটার যদি আমি ভাগ করি তাহলে কি আসে? 0.3333 এরকম করে চলতে থাকে, এরকম করে চলতে থাকে। এটা কি দেখেছেন আপনারা? এই টাইপের ভাগ কি দেখেছেন? ভাগ করা মানে 1 কে 3 দ্বারা ভাগ করলে আপনারা যেভাবেই ভাগ করেন, আপনাদের যদি এইভাবে ভাগ করার ইচ্ছা করেন যে 0 নিলাম, একটা 0 নিলাম, আবার 3 নিলাম, 9 নিলাম, 1 নিলাম, 0 নিলাম, যার যেইভাবে ইচ্ছা ভাগ করতে পারেন, সমস্যা নেই। এরকম নিলাম। হ্যাঁ, কিন্তু এটা কি কখনো শেষ হবে নাকি 0.3333 চলতেই থাকবে? এটা শেষ হবে? এটা কি শেষ হওয়া সম্ভব নাকি আজীবন কালে এটা 0.33 চলতেই থাকবে? এটা আমাকে বলেন তো। এটা কি শেষ হবে নাকি আজীবন কালে চলতে থাকবে? এটা আমাকে বলেন। চলতেই থাকবে, তাই না? এটাকে চলতেই থাকবে, শেষ হবে না। যখন এরকম করে বারবার একই জিনিস আসে, বারবার একই জিনিস যখন আসে, তখন 0.3 এর উপরে আমরা পৌনঃপুনিক দেই। এই যে এটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। কি চিহ্ন? নাম কি? পৌনঃপুনিক। পৌনঃপুনিক চিহ্ন, পৌনঃপুনিক চিহ্ন। যখন চলতে থাকে তখন 0.3 এর উপরে আমরা একটা পৌনঃপুনিক চিহ্ন দেই। পৌনঃপুনিক। যে 0.3 এর উপর পৌনঃপুনিক কথাটার অর্থ 0.3333 এটা চলতেই থাকতেছে। এতগুলো না লিখে একটা 0.3 লিখি। বুঝেছেন? কখনো শেষ হচ্ছে না যেটা, সেটাতে আমরা 0.3 এর উপর পৌনঃপুনিক দেই। আবার যখন আমরা এরকম করে দেই যে মনে করেন 0.2 এর উপর পৌনঃপুনিক যদি দেই, তাহলে 0.2222 এটা কিন্তু চলতে থাকবে। কিন্তু আমরা যখন 0.12 এর উপরে পৌনঃপুনিক দিব, 1 আর 2 এর উপরে, তখন বুঝতে হবে আমার 0.1212 এই 12 চলতে থাকবে। আবার আমরা যদি মনে করেন 305 তারপরে 1, এই 5 আর 1 এর উপরে যদি পৌনঃপুনিক দেই, আমি বুঝবো যে 30 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 5 একটা বারবার করে চলতেছে। আবার আমি যদি বলি যে 2.4375 এরকম করে দিয়ে 7 আর 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে বুঝবো 2.4375 এই 7-5টা বারবার করে চলতেছে। যেটার উপরে পৌনঃপুনিক থাকবে সেই জিনিসটা বারবার করে রিপিট হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যেই জিনিসগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে, যেহেতু এখানে 7-5 এর উপর পৌনঃপুনিক তাই 7-5 7-5 7-5 7-5 আসছে। যদি 5-1 এর উপরে পৌনঃপুনিক থাকে তাহলে 5-1 5-1 5-1 5-1 এর উপরে পৌনঃপুনিক, তাই এটা 5-1 চলতে থাকবে। ঠিক আছে? বুঝেছেন? আবার আমি যদি এরকম থাকে যে মনে করেন 7.4305, 3 আর 5 এর উপর পৌনঃপুনিক। এই কথাটার অর্থ এই 3 আর 5 এর উপর পৌনঃপুনিক যদি দেন, মনে করেন এই জায়গায় আবার একটা বাদ দিয়ে আরেকটাতে দিছেন, তখন মনে রাখবেন ওই এইটাতে আসলে মোট 3টার উপরে পৌনঃপুনিক আছে। যে এই 3টারই উপরে পৌনঃপুনিক। তাহলে সামনেটা শেষেরটা দিলেই
পুরাটার উপর পৌনঃপুনিক বোঝায়। 305 305 এইটা চলতেছে 305 305। সবাই বুঝেছেন? দেখেন তো পৌনঃপুনিক বিষয়টা বুঝেছেন যে পৌনঃপুনিক জিনিসটা কি? যাদের উপরে এই পৌনঃপুনিক দেওয়া হবে সেই জিনিসটা বারবার রিপিটেশন হবে। 3 আর 5 এর উপর পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে 305 টোটালটার উপর পৌনঃপুনিক দেওয়া। প্রণব পার্থ, প্রণব পার্থ কি লিখছে? দুটি সংখ্যার অনুপাত আকারে পূর্ণ সংখ্যার কি পূর্ণ সংখ্যার বর্গর অনুপাত আকারে প্রকাশ করা গেলে তাকে মূলদ সংখ্যা বলে। মানে এখানে আমার কমেন্টে কিছু কিছু জন এখানে মানে বড় বড় মাস্টার আছে কিছু কিছু জন, মানে কেন ভাই? মানে আমার কাছে একটু জিনিসটা আমার খুব জানতে ইচ্ছা করে। আপনাদের কি আমি কিছু জানাইতে চাইছি? চারের উপর পৌনঃপুনিক থাকলে মানে আমি বুঝি নাই। শুধু চারের উপর পৌনঃপুনিক থাকলে কথার অর্থ কি? শুধু চারের উপর কখনো পৌনঃপুনিক থাকবে না। এটা চারের উপর না, 0.4 উপর পৌনঃপুনিক থাকতে পারে। মানে দশমিকের পরে 4 4 4 4 এটা এটা হইতে পারে। ঠিক আছে? আবার এরকমও হইতে তো হওয়ার কোনো চান্স নাই যে মনে করেন 3071 এইটার উপর পৌনঃপুনিক আছে এই পাশে পৌনঃপুনিক নেই, এটা কোনো চান্স নেই। কারণ পৌনঃপুনিক মানে ওইটা রিপিটেশন হবে আজীবনকালে। তাহলে পরের সংখ্যাগুলো কই থেকে আসলো? এটা কখনো সম্ভব না। আপনাকে মনে রাখতে হবে এইটা পৌনঃপুনিক থাকলে এই পর্যন্ত মনে করেন পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে বুঝবো যে গোটাটারই উপর পৌনঃপুনিক। 3071 3071 3071 3071 এটা করে চলতে থাকবে। এই কথা কি বুঝেছেন? পৌনঃপুনিক বুঝেছেন সবাই? সবাই কি পৌনঃপুনিকটা বুঝেছেন সবাই? বুঝলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জানান পৌনঃপুনিক জিনিসটা বুঝেছেন কিনা। পৌনঃপুনিক বলতে কি বুঝাইছে এটা বুঝেছেন? হ্যাঁ, শুরুতে থাকলে অবশ্যই শেষ থাকে। মানে আপনার পৌনঃপুনিক অবশ্যই লাস্টে লাস্টে দিতে হবে আর কি। মনে করেন 4 2 1 5, তাহলে 1 আর 5 এর মধ্যে থাকলে 1 5 রিপিট হবে। আর 2 আর 5 এর মধ্যে থাকলে 2 1 5 তিনটাই রিপিট হবে। আর 4 আর 5 এর মধ্যে থাকলে তাহলে তিনটাই রিপিট হবে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝেছেন? পৌনঃপুনিক যদি থাকে তাহলে 4 আর 5 এর মধ্যে থাকলে কোটাটা রিপিট হবে। বারবার এই গোটাটাই রিপিট হবে বারবার করে। ওকে, ঠিক আছে। ওকে। এখন শুনেন, এখন কোন সংখ্যাকে আপনি যখন ভগ্নাংশ আকারে প্রকাশ করবেন, মানে ভগ্নাংশে যেই সংখ্যাগুলো ভগ্নাংশ, মনে করেন 1/8, 1/4, 1/4 এর মান মনে করেন 0.25, 1/8 এর মান মনে করেন 0.125, 1/3 এর মান মনে করেন 0.3 এর উপরে পৌনঃপুনিক। এখন দেখেন এই যে ব্যাপারটা হচ্ছে এইগুলোকে যেগুলো যেগুলো দশমিকের পরে শেষ হয়ে যায় এগুলাকে বলে সসীম দশমিক সংখ্যা। এগুলোকে কি বলে বলেন তো? সসীম দশমিক সংখ্যা। একটু ভালো করে শুনেন কথাটা। এগুলোকে বলে সসীম দশমিক সংখ্যা। এটাও সসীম দশমিক সংখ্যা, এটাও সসীম দশমিক সংখ্যা। কিন্তু যেটার উপরে পৌনঃপুনিক আছে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, তাই না? এটা অসীম পর্যায়ে চলতে থাকবে। কথাটা কি বুঝেছেন? এটা তো অসীম দশমিক। যেটা যেটা যেটাতে পৌনঃপুনিক আছে তার মানে কি ওটা আজীবনকাল চলতেছে, সেজন্য অসীম। এটা এটা বারবার করে চলবে। এটাকে বলে অসীম দশমিক। সসীম মানে এটা শেষ। সসীম সসীম মানে শেষ হয়েছে। তাহলে কোনগুলা সসীম দশমিক হইতে পারে? হ্যাঁ, 4টা রিপিট হইতে পারে, 10টারও রিপিট হইতে পারে, কোনো সমস্যা নাই। সবকিছু হইতে পারে। ঠিক আছে? তাহলে সসীম দশমিক সংখ্যা হইতে পারে, অসীম দশমিক সংখ্যা হইতে পারে। ঠিক আছে? ভগ্নাংশ সসীম দশমিক হইতে পারে, অসীম দশমিক হইতে পারে। যেমন আমি যদি বলি 2/6, 2/3, 2/3 করলে 0.666666 আসবে। এটাকে আমরা লিখতে পারি 0.6 এর উপরে পৌনঃপুনিক। ঠিক আছে? ভাইরা একটু জানান সবাই এ পর্যন্ত বুঝছি? একটা আছে সসীম দশমিক আর একটা কি অসীম দশমিক। তো এগুলোর মধ্যে কোনটা মূলত কোনটা অমূলত কেউ কি বলতে পারবেন? কোনগুলা মূলত কোনগুলা অমূলত? সসীম দশমিক নাকি অসীম দশমিক? কোনটা মূলত? সসীম দশমিক নাকি অসীম দশমিক? কোনটা? ওকে, ঠিক আছে। আমি বলে দেই। সসীম দশমিক এবং অসীম দশমিক সবগুলা সংখ্যাই দুইটাই মূলত সংখ্যা। দুটিই মূলত।
মানে সসীম দশমিক অসীম দশমিক যা আছে সবই মূলদ। কারণ যখন দুইটা সংখ্যাকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করবেন, সেটা সসীম দশমিকও হতে পারে, অসীম দশমিকও হতে পারে। এগুলো সবগুলাই হচ্ছে সবগুলোই কি সংখ্যা বলেন? কি সংখ্যা? এগুলো সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, সবগুলোই। সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা সবই মূলদ সংখ্যা। হ্যাঁ? কিন্তু অসীম দশমিক সবগুলা সংখ্যাই মূলদ সংখ্যা নয়। অসীম দশমিকের বেলা যদি আপনি পৌনঃপুনিক দিতে পারেন তাহলেই মানে মূলদ সংখ্যা হবে। তাহলে আমি একটা কথা বলি। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ভালো করে। সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা সংখ্যাকে আপনি যখন ভাগ করবেন, মানে কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ করতেছেন। মনে করেন ০.৫ পাচ্ছেন, হ্যাঁ? এইটা পাচ্ছেন ০.৬৬৬৬ পাচ্ছেন, হ্যাঁ? আপনার কাছে মানে ০.৬ এর উপর পৌনঃপুনিক অথবা ১/৪ মানে ০.২৫ পাচ্ছেন। আমি আপনাকে বলি, আপনার কাছে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে আপনার কাছে সিচুয়েশন ২ টা আসতে পারে। সিচুয়েশন কয়টা আসতে পারে? ২ টা। একটা সিচুয়েশন হচ্ছে যেখানে আপনি নরমালি শেষ, মানে আপনি জাস্ট এখানেই শেষ। অথবা আরেকটা সিচুয়েশন আসতে পারে যে আপনি পৌনঃপুনিক দিয়ে জিনিসটা শেষ করে দিতে পারতেছেন। কথাটা বোঝেন নাই? মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে হয় আপনি পৌনঃপুনিক দিতে পারবেন অথবা নরমালি সংখ্যাটা শেষ হয়ে যাবে। মানে ভাগটা শেষ হয়ে যাবে। এমন কখনো সম্ভব না যে আপনি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতেছেন, কিন্তু আপনি একেকবার একেকটা সংখ্যা পাচ্ছেন। মানে রিপিটেশন আসতেছে না। কিন্তু চলতেই আছে। এটা কখনো সম্ভব না। এ কথা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছেন। কিন্তু ভাগফলটা একেকবার একেকটা আসতেছে। আপনি পৌনঃপুনিকও বসাইতে পারতেছেন না, আবার ভাগফলও শেষও হচ্ছে না। এটা কখনো পসিবল না। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? সবার কথা কি বুঝা গেছে? সবাই বুঝেছেন? যে আপনি হয় যেই কাজ করতে পারবেন, হয় আপনি হয় আপনার এমনিতে শেষ হবে, না হলে আপনাকে পৌনঃপুনিক দিয়ে আপনি শেষ করে দিতে পারবেন। তো যেইটাই হোক না কেন, যে আপনি যদি এরকম হয় যে আপনার যদি একটা সংখ্যা এরকম দেওয়া থাকে যে 2.0310251 দিয়ে ডট দিছি। দেখেন, আপনি একটু হ্যাঁ, ভাগের বেলায় কখনোই রিপিটেশন আসা সম্ভব না। মানে রিপিটেশন রিপিটেশন আসবে, না হলে ওইটা এমনিতেই ভাগ শেষ হয়ে যাবে। দুইটার মধ্যে একটা। কিন্তু এরকম যদি আপনি একটা কোনো জায়গায় সংখ্যা দেখেন যে 2.301251, আপনি আমারে বলেন এখানে কি কোনো রিপিটেশন দেখতে পাচ্ছেন? এখানে কি আপনি কোনো রিপিটেশন দেখতে পাচ্ছেন? রিকারেন্ট মানে হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিকের ইংরেজি রিকারেন্ট। এখানে কি কোনো কোনো কি দেখতে পাচ্ছেন? রিপিটেশন দেখতে পাচ্ছেন যে 5151 বা 1251 এটা কিছু আছে? কোনো রিপিটেশন আছে? আমাকে বলেন রিপিটেশন আছে? নাই। যখন আপনি রিপিটেশন নাই দেখবেন, রিপিটেশন নাই, কিন্তু এরকম ডট দেওয়া আছে, তখন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তখন সেটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কিন্তু এই জিনিসটাই আমি যদি আপনাকে বলি যে 3.505050 দিছি। তাহলে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ 3.50 এর উপরে আপনি পৌনঃপুনিক বসাইতে পারতেছেন। এটা একটা মূলদ সংখ্যা। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যদি আমি পৌনঃপুনিক বসায় অঙ্কটা শেষ করে দিতে পারি, তাহলে সেটা মূলদ সংখ্যা। অথবা যদি নরমালি শেষ হয় তাও এটা একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, নরমালি পৌনঃপুনিক নাই, তাও এটা মূলদ সংখ্যা। কিন্তু রিপিটেশন নাই, সেটার অসীম যদি হয় তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝেছেন? কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে যদি আপনার অপশন দেওয়া থাকে যে আমার কাছে যদি অপশন দেওয়া থাকে যে মনে করেন 0.25, বি নাম্বার অপশন দেওয়া আছে 0.5 এর উপরে মনে করেন 5121212, হ্যাঁ, এটা একটা অপশন। সি নাম্বার অপশন 0.1234392 হ্যাঁ, তারপরে ডি নাম্বার অপশন কোনোটি নয়। আপনাকে আমি যদি আপনাকে বলি যে কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ কোনটি অমূলদ সংখ্যা, তাহলে কোনটা অমূলদ সংখ্যা হবে? আপনি কিভাবে করে যাচাই করবেন? অ্যান্সার হচ্ছে যে এইটা তো এমনি শেষ হয়েছে, তার মানে মূলদ এটা মূলদ, তার মানে এটা অমূলদ না। এটা রিপিটেশন আছে 121212 রিপিটেশন আছে, তার মানে 0.51212 এর উপর পৌনঃপুনিক দিতে পারবো, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। কিন্তু এটাতে কোনো রিপিটেশন দেখা যাচ্ছে না, কিন্তু এটা অসীম দশমিক, অসীম, তার মানে এইটা হচ্ছে সেই অমূলদ সংখ্যাটা। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝেছেন আপনারা?
আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আপনাদেরকে আরেকটা তথ্য জানাই, সেটা হচ্ছে আপনাকে যদি আমি বলি যে ধরেন আপনাকে আমি বললাম যে √4 করেন, তাহলে √4 করলে 2 পাবেন, √9 করলে 3 পাবেন, √16 করলে 4 পাবেন, এগুলো তো পাবেন নাকি? এই অবস্থায় পাবেন। কিন্তু আমি যদি √2 করি তাহলে কি এটা একটা পূর্ণমান আসবে নাকি দশমিক মান আসবে? এটা বলেন। মানে 2 এর যদি বর্গমূল করি তাহলে কি এটা মানে এটা কি পূর্ণমান আসবে? কোনো কিছু কি এমন কোনো কিছু কি আছে যার ২ টা গুণ করলে 2 আসে? এটা কি আছে? নাকি দশমিক আসবে? কি আসবে? দশমিক আসবে। এই দশমিকটা পূর্ণ সংখ্যা আসবে না। এই যে দশমিক যে সংখ্যাটা আসবে, এইটা আজীবনও কালে এই দশমিক সংখ্যাটা যে আসবে, এইটা আজীবনও কালে শেষও হবে না এবং এটা রিপিটেশনও হবে না। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা পাওয়া যাবে। √3 এটা যদি আপনি করেন আজীবনও কালে রিপিটেশনও আসবে না, আজীবনও কালে কি আসবে না? আজীবনও কালে আপনার পূর্ণ শেষও হবে না। সেজন্য এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যা যেগুলা পূর্ণ বর্গ না, মানে এই যে পূর্ণ বর্গ না, পূর্ণ বর্গ মানে হচ্ছে কোনো কিছুর স্কয়ার করে কিছু পাওয়া যায় নাই। স্কয়ার কোনো কিছু পাওয়া যায় নাই। যেমন 3 এর স্কয়ার করলে 9 বা 2 এর স্কয়ার করলে 4, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 4 এর স্কয়ার করলে 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। এগুলো বাদ দিয়ে যদি অন্য যে কোনো কিছু আপনি মনে করেন √5 নিছেন, 5 এর বর্গমূল করছেন, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। √6 এর বর্গমূল করছেন, অমূলদ সংখ্যা। √7 এর বর্গমূল করছেন, অমূলদ সংখ্যা। √8 এর বর্গমূল করবেন, অমূলদ সংখ্যা। কিন্তু √9 এর করলে 3 পাওয়া যাবে। কারণ 3 এর স্কয়ার হচ্ছে 9। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। সবাই কি বুঝেছেন? মানে কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? মানে কোনটা মূলদ অমূলদ বুঝতে পারতেছি? কাহিনীটা বুঝতে পারতেছি? ওকে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে যদি বলি যে মূলদ সংখ্যার নরমাল সংজ্ঞাটা কি? নরমাল সংজ্ঞাটা হচ্ছে যে এই জায়গায় মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা যেখানে q নট ইকুয়াল টু হচ্ছে 0 এবং p আর q দুটা যদি সহমৌলিক সংখ্যা হয়, হ্যাঁ? বা মানে স্বাভাবিক সহমৌলিক সংখ্যা হয়, সেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। এই কথাটার অর্থ কি? যে এইটা একটা যদি p/q আকারে যদি প্রকাশ করা যায়, হ্যাঁ? p/q আকারে যদি প্রকাশ করা যায়, যেমন p/q আকারে মানে কি? q নট ইকুয়াল টু 0 কিন্তু p কিন্তু 0 হইতে পারে। তাহলে আপনাদের কাছে প্রথম প্রশ্ন, আপনারা আমাকে বলেন যে প্রথম প্রশ্ন, 0 মূলদ সংখ্যা কিনা? 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা? ইয়েস অর নো? 0 কি মূলদ সংখ্যা? ইয়েস অর নো? 0 কি মূলদ সংখ্যা? ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব? ঠিক আছে? আবার একটা জিনিস খেয়াল করেন, তাহলে আপনি এখনই বুঝতে পারবেন, হ্যাঁ? আপনাদের নিজের কোশ্চেনটার অ্যান্সার নিজেরাই পারবেন। একটা জিনিস খেয়াল করেন। সেই কোশ্চেনটা সেই জিনিসটা খেয়াল করবেন, এইটাতে খেয়াল করেন। পৃথিবীতে দেখেন বাস্তব সংখ্যাগুলো ২ ভাগে বিভক্ত। একটা কি বলছি? একটা হচ্ছে মূলদ, আরেকটা কি বলছি? বলেন? একটা বলছি মূলদ, আরেকটা কি? অমূলদ না? একটা মূলদ, একটা অমূলদ। তাহলে 0 যদি মানে এই যে দেখেন মূলদের মধ্যে পূর্ণ সংখ্যা আছে, আবার ভগ্নাংশ সংখ্যা আছে। আবার ধনাত্মক 0 এবং ঋণাত্মক আছে। আরে ভাই এই জায়গায় দেখতেই তো পারতেছেন মূলদের মধ্যে এগুলা ভাগ। তার মানে 0 কি মূলদ সংখ্যা হবে না? 100% মানে মূলদ সংখ্যা হবে। আরে মূলদ সংখ্যার মধ্যে 0 তো থাকবেই। কারণ মূলদ সংখ্যার মধ্যেই আপনার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মকও আছে, 0 আছে, আবার ধনাত্মকও আছে। তো এগুলো তো সবগুলোই মূলদ সংখ্যা। কথা কি বুঝেন নাই এখনো? মানে কথাটা আগে বুঝেন। মানে আমার কথা হচ্ছে আগে এই পাশে আপনার এই পাশে ধারণাটা আগে ক্লিয়ার করেন। একটা যদি কিছু মাইনাস থাকে, সেই মাইনাসটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এই যে -7, কারণ এটা ঋণাত্মকের মধ্যে পড়ছে, এটাও মূলদ সংখ্যা। এগুলা সবই মূলদ সংখ্যা। এগুলো সবগুলাই মূলদ সংখ্যা। আমরা অমূলদ সংখ্যার এই পাশে যে আমরা উদাহরণ দিব অমূলদ সংখ্যার উদাহরণ কি দিব? যেমন √ওভার ওই যে পূর্ণ সংখ্যা নয়, তারপরে এরকম করে রিপিটেশন আসে নাই কিন্তু ডট ডট আছে, অথবা পাই অথবা ই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে এই সাইনগুলো আপনি লিখে রাখেন। পাই অথবা ই এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে এগুলো।
আচ্ছা, কিউ নট ইকুয়াল টু 0 বুঝে নেই আজমা। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এটা কি বুঝেছেন? মানে আমার কথাটা কি বুঝেছেন? অমূলদ সংখ্যার মধ্যেই ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আপনি ভগ্নাংশ নিলেও মূলদ, পূর্ণ নিলেও মূলদ। মূলদ শুধু হবে না রুট ওভার সামথিং, কারণ এদের রুট করলে আপনি এমন সংখ্যা পাবেন যেগুলো দশমিকের পরে রিপিটেশন নাই কিন্তু চলতে থাকবে। আবার পাইয়ের মানও হচ্ছে 3.14। অনেকে পাইয়ের মান অনেক বড় পর্যন্ত মুখস্থ করছে না? হ্যাঁ, পাইয়ের মান এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ইও একটা অমূলদ সংখ্যা। 2.71 এ অনেক বড় সংখ্যা। মানে অনেক বড় মানে এটা চলতেই থাকবে আজীবন। এটাও একটা অমূলদ সংখ্যা। পাই অথবা এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমাদের মাথায় থাকতে হবে যে মূলদ সংখ্যা এগুলো বাদ দিয়ে এগুলো সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আবার আবার আমরা আগের স্লাইডে যাই। এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, অনেকেই খালি সলভ করার চেষ্টা করে। আমি অনেক এমসিকিউ আছে, আমি সলভ করাই দিব, সমস্যা নাই। কিন্তু আগে এটা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করেন। আমি এটা কি বলছিলাম যে কি পি, এটা মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। কি আকারে? পি বাই কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। কিউ এর মান 0, মানে হর কখনো 0 হইতে পারবে না, কারণ হরটা 0 হইলে কি হয়ে যাবে বলেন তো? হরটা 0 হইলে তো মানে এটা একটা মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। কোনো কিছুর হর 0 হইলে ইনফিনিটি হয়ে যায়, তাহলে হর 0 হওয়া যাবে না। তাহলে বাকি পি এর মান কি হইতে পারে? পি এর মান যে কোনো কিছু হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। সেটা কি? মনে করেন -3 একটা অমূলদ সংখ্যা। কিউ এর মান মনে করেন 1 যদি হয়, তার মানে -1/4 এটা একটা অমূলদ সংখ্যা। হুম, ঠিক আছে? হ্যাঁ, তার মানে অসীম ডট যুক্ত। মানে আপনি যদি এরকম দেখেন যে 14259 এরকম করে ডট ডট আছে, তার মানে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা হবে। কিন্তু যদি রিপিটেশন দেখেন যে 1425 দিছে, দিয়া ডট ডট দিছে, তার মানে বুঝবেন যে এটা তো 1425 এর পরে পৌনঃপুনিক বসাইতে পারতেছি, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। এইটুক জিনিস কি মনে থাকবে না? খুব কঠিন লাগতেছে? মানে এইটুক জিনিস কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে বড় কথা এইটুক জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আমরা আমি আবার এখন আসেন মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যায় আসি। তাহলে মূলদ সংখ্যা কে কে? -200 মূলদ হবে কি হবে না? বলেন, -200 মূলদ হবে? হবে। -150 মূলদ হবে? হবে। মাইনাস 200 এন্ড মনে করেন -1 100 এন্ড ধরেন 23 অমূলদ মূলদ হবে। -51 মূলদ হবে। -49 মূলদ হবে। তারপরে 0 মূলদ হবে। 1 মূলদ হবে। হ্যাঁ, -1 মূলদ হবে। 2 মূলদ হবে। 3 মূলদ হবে। 100 মূলদ হবে। 150 মূলদ হবে। 2/3, 3/4 মূলদ হবে। হ্যাঁ, 1/3 মূলদ হবে। 5/2 মূলদ হবে। 2 পূর্ণ 3 এর 2 পূর্ণ 5 এর 3 মূলদ হবে। -5 পূর্ণ 4 এর 1 মূলদ হবে। এগুলো সবগুলো মূলদ হবে। তার সাথে আরো মূলদ হবে। কি হবে? মনে করেন 5.21, হ্যাঁ, 21 আছে। এটাকে আমরা ডট ডট দেওয়া আছে। এটা মানে হচ্ছে 5.21 এর উপরে পৌনঃপুনিক। এগুলো সবই মূলদ। যা বললাম সবই মূলদ। যা বললাম সবই মূলদ হবে। কারণ ধনাত্মক, ঋণাত্মক যা কিছু আছে সবই মূলদ হবে। শুধু অমূলদ হবে কারা? সেটা আমরা দেখেন। অমূলদ হবে হচ্ছে কোনো কিছু রুট ওভার। কোনটা রুট ওভার? কিন্তু রুট ওভার 9 করলে সেটাও একটা মূলদ। কারণ রুট ওভার 9 মানে তো 3। কিন্তু রুট ওভার যদি আমি 2 করি সেটাও অমূলদ। রুট ওভার 3 করি অমূলদ। রুট ওভার 5 করি অমূলদ। কিন্তু রুট ওভার 4 মূলদ। কারণ রুট ওভার 4 মানে তো 2। রুট ওভার 6 অমূলদ। আবার কে অমূলদ? আমি যদি কোনো মনে করেন কন্টিনিউয়েশন নাই, যে 2.51 3 2 এরকম করে ডট ডট দিলাম, তার মানে এটা অসীম দশমিক চলতেছে, কিন্তু এটা রিপিটেশন নাই, তাহলে সেটাও অমূলদ। এটাও আপনার অমূলদ হয়ে যাবে। এটা অমূলদ। আবার পাই হচ্ছে অমূলদ সংখ্যা, হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি? এখন আমাকে জানান সবাই বুঝেছেন কিনা। আমি ইচ্ছা করলে দুইটা কথাতে শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্য এতক্ষণ ধরে বক বক করতেছি। আপনারা কি বুঝতে পারছেন? এই যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা গেলে মূলত এই কথা যে বলতেছেন, আমি কেন এই কথাটা বলি নাই, কারণ আপনি আপনারা অনেকে তো জানেনই না যে এইটাকে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। হ্যাঁ, সেই জন্য এই কথাগুলো এত ইলাবোরেটলি বলছি, এত ইলাবোরেটলি কথাগুলো বলছি, যে এইটাকেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় কিন্তু এটাকে যায় না। এইটা বুঝতেইতে তো আরেক সময় যাবে, তাই আমি ইলাবোরেটলি কথাগুলো বুঝাই দিলাম
যে কোনটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, কোনটাকে যায় না। একটা খালি বলে দিতাম যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা গেলেই হইলো। তাহলে এখন একজন বলতো যে এইটা কেন তাহলে মূলত হইলো, তখন তো কিছুক্ষণ পরে এটা জিজ্ঞেস করতো। এটাকে আসলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, এটা হচ্ছে বিষয়। এই কারণে পরের কথা ওগুলো বাদ, ঠিক আছে? তাহলে আমাদের মূলত কি অমূলত কি? হ্যাঁ, এটা একটা কথা বলতে পারেন যে পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক ছাড়া মানে এটাকে বলে আবৃত দশমিক ছাড়া সকল, স্যার এইগুলা জীবনে বুঝিনি। ওকে, ঠিক আছে। ওকে, সবাই সবাই ক্লিয়ার? আসেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। হইছে? অনেকক্ষণ অনেকক্ষণ বললাম না? এখন আমি বুঝবো যে আপনাদের কতটুকু ফ্রুটফুল হইলো। জিনিসটা এখন পর্যন্ত আপনার কতটুকু বুঝলেন। আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কতটুকু বুঝলেন। ওকে, প্রথম প্রশ্ন অ্যান্সার বলেন। এ ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার? প্রথম প্রশ্ন বলেছে ১ নাম্বার প্রশ্ন, নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? কে, কে দেখি কি অ্যান্সার দিচ্ছে? আই হায়! সি, ডি, বি, বি, সি, ডি মানে বিভিন্ন, খ, তারপরে আচ্ছা ডি। ওকে, আচ্ছা ঠিক আছে। ভাই 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 কোনটি বাস্তব সংখ্যা নয়? আমি 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 কি বলছিলাম? প্রথম যে উপরে যে নাম্বারটা ছিল, আচ্ছা আপনাদেরকে আরেকবার স্মরণ করায় দেই। আপনারা মনে হয় ভুলে গেছেন। অনেকেই ভুলে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ? আপনাদেরকে একটু স্মরণ করায় দেই। এই পাশে চলে আসি। এটা একটু দেখেন। এটা একটু চেক করেন। এই যে দেখতেছেন, এই যে উপরে বাবুটা যে আছে, এই বাবুটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এই যে উপরে যে বাবুটা আছে। তার মানে এই বাবুটার মধ্যে এই বাস্তব সংখ্যা ২ প্রকারের। বাস্তব সংখ্যা ২ প্রকারের। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ দুইটাই বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তাহলে মূলদ আর অমূলদ দুইটাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা, অমূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা। মানে সব সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা এখানে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা, অমূলদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা। ওকে? তাহলে কে বাস্তব না সেটা তাহলে আসতেছি। অবাস্তব কে হইতে পারে সেটা পরে আসতেছি। তার মানে এইখানে এইখানে আপনারা ভুল করতেছেন। অনেকে কইতেছে যে এইটা বাস্তব সংখ্যা না। আরে ভাই এটা অমূলদ সংখ্যা। মূলদ না, অমূলদ। কিন্তু অমূলদও তো বাস্তব সংখ্যা। ৩/৪ এটা মূলদ সংখ্যা। √16 মানে ৪ এটাও মূলদ সংখ্যা। কিন্তু মূলদ আর অমূলদ সবই বাস্তব সংখ্যার মধ্যেই আছে। তা অ্যান্সার হবে কোনটি নয়। সবাই ক্লিয়ার? অ্যান্সার হবে কোনটি নয়। কারণ √2 হচ্ছে অমূলদ সংখ্যা আর বাকি দুইটা আছে মূলদ সংখ্যা। তার মানে এটা নয় যে এটা বাস্তব সংখ্যা নয়। অ্যান্সার হবে কোনটি নয়। সবাই ক্লিয়ার? কোনটি বাস্তব সংখ্যা নয়? বাস্তব সংখ্যা এখানে সবগুলোই। এখানে সবগুলোই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এখানে সবগুলোই বাস্তব সংখ্যা। মানে কোনটি বাস্তব সংখ্যা নয় তার মানে এখানে একটাও মানে এখানে এই ৩ টার মধ্যে একটাও অ্যান্সার নাই। তার মানে কোনটি নয় অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি ক্লিয়ার লেখেন। ওকে, ঠিক আছে। ওকে। আসেন আপনাদের সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন নেন আসেন। নিচের কোনটি বাস্তব সংখ্যা? এর আগেরটা কিন্তু বাস্তব সংখ্যা ৯ ছিল। এবার বাস্তব সংখ্যা। ক, খ, গ, ঘ। অ্যান্সার দেন। ডি, 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 সি। হুম। এটা বেশি সহজ হয়ে গেছে তাই না? কারণ পাই পাই একটা অমূলদ সংখ্যা, বাস্তব, সমস্যা নাই। √3 ও অমূলদ, বাস্তব। এটা মূলদ সংখ্যা, এটাও বাস্তব। ভগ্নাংশ সংখ্যা তো মূলদ সংখ্যা। তার মানে সবগুলাই এখানে সবগুলাই বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যার মধ্যে মূলদও আছে, অমূলদও আছে। তার মানে এগুলো সবগুলাই বাস্তব সংখ্যা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? ক্লিয়ার হলে তাড়াতাড়ি ক্লিয়ার লিখবেন। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। ওকে।
সবাই সবাই ডি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর, সবাই ডি দিয়েছেন, সুন্দর। হ্যাঁ, পাই তো অমূলত, সমস্যা নাই, পাই তো অমূলত সংখ্যা, তো অমূলত তো বাস্তবের মধ্যেই পড়ে। বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলত, একটা অমূলত। তা পাই অমূলতের মধ্যে পড়ছে, সমস্যা নাই আমার। হ্যাঁ, এই √3 অমূলতের মধ্যে পড়ছে, সমস্যা নাই। কিন্তু 3/2 এটা মূলতের মধ্যে পড়ছে, তাই এগুলো সবগুলাই বাস্তব সংখ্যা। সবাই ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। একজন বলেছে যে বাস্তব সংখ্যা ৯, এরকম একটা এক্সাম্পলটা দিলে খুব ভালো হয়। আচ্ছা, বাস্তব সংখ্যা কোনটা ৯? হ্যাঁ, সেটার এক্সাম্পল একটা দেই। বাস্তব সংখ্যা যেটা ৯, যেহেতু আমরা রিয়েল নাম্বার পড়তেছি, তাহলে অবাস্তব সংখ্যা কোনটা সেটা আমরা একটু চিনি। হ্যাঁ, অবাস্তব সংখ্যা কোনটা? অবাস্তব সংখ্যা সাধারণত আপনাদেরকে যদি আমি রিপ্রেজেন্ট করতে বলি, সাধারণত কয়েক প্রকারের হয়। এইটার একটা প্রকার হচ্ছে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, মনে করেন √-2, রুটের ভিতরে -4, রুটের ভিতরে মাইনাস, রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। কারণ রুটের মধ্যে মাইনাস থাকলে এটার কোনো মিনিং বহন করে না। কারণ √4, পৃথিবীর এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না, দুইটা সংখ্যা গুণ করে কখনোই মাইনাস আসতে পারে না। কারণ দুইটা একই সংখ্যা গুণ করলে মাইনাস আর মাইনাস গুণ করলেও প্লাস আসবে, প্লাস আর প্লাস গুণ করলেও প্লাস আসবে। সেজন্য এটা তো পূর্ণবর্গ মানেতে একই সংখ্যা গুণ করে মাইনাস পাইতে হবে, এটা কখনো পাওয়া যাবে না। তাই রুটের ভিতরে মাইনাস থাকলে সেটাকে বলবো আমরা কি? এটাকে বলবো অবাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যা নয়। সবাই কি বুঝেছেন? অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনটা নয়? এটা কি বুঝেছেন? ক্লিয়ার? এটা বুঝেছেন? ওই যে অবাস্তব জিনিসগুলোকে চিনতে পারতেছেন এখন? রুটের ভিতরে যদি মাইনাস থাকে, সেই রুটের ভিতরে মাইনাসটা, এটা শুধু রুটের ভিতরে না, রুটের এই জায়গায় যদি আপনি যেকোনো জোড় সংখ্যাও যদি বসান, তাও এটা মাইনাস থাকলে হবে না। এটা বাস্তব হবে না। যাই হোক, রুট রুট দেখলেই আপনি বুঝবেন। তবে তবে একটা কথা এখানে, একটা জিনিস আমার বলা দরকার, এটা একটু ক্লিয়ার হয়ে নেন, যে রুটের ভিতরে এইখানে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে, এখানে কি সংখ্যা থাকে? বিজোড়। হ্যাঁ, অবাস্তব সংখ্যার ব্যবহার আছে। অবাস্তব সংখ্যার ব্যবহার আছে ভাই। অবাস্তব সংখ্যার ব্যবহার খুবই মারাত্মক, অবাস্তব সংখ্যার ব্যবহার আছে। এইবারকার 41তম বিসিএস এ 41তম বিসিএস এ আপনাদের অবাস্তব সংখ্যা নিয়ে একটা কোশ্চেন আসছিল। অবাস্তব সংখ্যা সেটা ছিল এরকম, রুট ওভার কত জানি ছিল, আমি ভুলে গেছি। রুট ওভার -8 ইন্টু -8 এরকম ছিল নাকি? এরকম এরকম একটা কোশ্চেন ছিল নাকি? কি কোশ্চেন ছিল একটু মনে আছে কারো? এই টাইপের একটা কোশ্চেন ছিল না? 41তম বিসিএস এ কারো কি মনে আছে? রুট ওভার -8 ইন্টু -8 নাকি -4 ইন্টু -4 কি জানি ছিল একটা এরকম, মনে আছে কারো? আছে কারো মনে? মনে নাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, 41তম, 41তম না 40তম? আমি জানি না। 40 না 41 আমি জানি না যে 41 না 42তম নাকি? আমি তো কততম এটা ভুলে গেছি আরকি। এই যে এইবারকার যেটা হইল, 19 মার্চে যেটা হইল, সেটাতে একটা কোয়েশ্চেন আসছিল এরকম। হ্যাঁ, 41তম। আচ্ছা, কোয়েশ্চেনটা এরকম ছিল। তো এই যে রুট ওভার, যে এটার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা বড় বাঘা, মানে বিশ্বাস করেন। হ্যাঁ? কি ছিল? মাইনাস, ও এরকম ছিল। আচ্ছা, এরকম ছিল, তাই না? রুট এরকম ছিল। ঠিক। তানিয়া রহমান এটা ছিল না? তানিয়া রহমান এটা ছিল। হ্যাঁ, এটা ছিল। ওকে। মানে বিশ্বাস করেন বড় বাঘা এই যে বিসিএস এর মানে যারা টিচার আছে এরা পর্যন্ত এই অঙ্ক পারে নাই। মানে এই অঙ্ক পারে নাই। বিশ্বাস করেন। এইটার প্রথম কথা হচ্ছে যে মানে √8 ইন্টু √2 এইটা যদি করা যায়, এইটা মানে কিন্তু √8 ইন্টু 2 এটা করা যাবে। এটা করা যাবে যে √16 ইকুয়াল হচ্ছে 4। হ্যাঁ, এটা করা যাবে। কিন্তু √8 ইন্টু √ মানে এটা যখন থাকে, তখন এটা কিন্তু একটা অবাস্তব সংখ্যার একটা ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে, সেই ক্রাইটেরিয়া হচ্ছে আই ইজ ইকুয়াল হচ্ছে √1 এটা হচ্ছে আই। সেই জন্য সেই আইটাকে এখানে আলাদা করে নিতে হয়। সেটা কি? 8 ইন্টু √1 করতে হয়। আবার 2 ইন্টু √1 করে নিতে হয়। কেন? কারণ √8 মানে ওই যে রুট যে -1, এই যে দেখেন 8 ইন্টু -1 এটাকে আপনি যদি আলাদা করেন, এটা এখানে আসবে আই, এবং 2 ইন্টু -1 এখানে আসবে আই। সরি, এটা তো √2 ইন্টু -1 এটা আসবে আই।
এটা আলটিমেটলি যে জিনিসটা আসবে √8 × 2 আসবে, আর এখানে আসবে আই স্কোয়ার, এটা আসবে √16 ইন্টু হবে আই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে এখানে আই ইকুয়াল 1 হলে আই স্কোয়ার ইকুয়াল -1 হয়, সেখানে 4 এবং -1 মানে আই স্কোয়ার মান তো -1 মানে -4 হবে অ্যান্সার। আমি অনেক জায়গায় দেখছি, আপনি বিশ্বাস করবেন অনেক জায়গায় দেখছি, ওরা জাস্ট কি করছে জানেন, মানে এটা আমি শিখাবো, পরে শিখাবো, এটা কিন্তু এখনকার না, মানে এখন জাস্ট আপনাদেরকে এটা আপনাদেরকে আমি শিখাবো, কারণ এটা বাস্তব সংখ্যার মধ্যে এখানে পড়বে না, তাই একটু খালি এক্সাম্পল দিলাম যে অনেকেই করছে কি জানেন, √8 × √−2 এটা করছে √−7 +16 = 4 অ্যান্সার দিয়ে চলে আসছে। না শুধু অ্যান্সার দিছে তা না, অনেক কোচিং সেন্টারেও অ্যান্সার দিছে 4, মানে বিশ্বাস করেন, মানে অনেক কোচিং সেন্টার আছে, মানে ওদের এই ক্রাইটেরিয়াই জানে না যে মাইনাস আর মাইনাস √টা একসাথে করা যাবে না। তো সেটার জন্য জানতে হবে, অবাস্তব সংখ্যার ক্রাইটেরিয়া গুলো জানতে হবে। হ্যাঁ, আমি করাবো এই টাইপের কোশ্চেন আমাদের পরে আসবে, মানে বীজগণিত টাইপে, বীজগণিতের মধ্যে এটা পড়বে। সবাই বুঝতে পারছেন? মানে অ্যান্সারটা হবে -4 আর কি। আর যদি আপনি অবাস্তব সংখ্যার যদি ক্রাইটেরিয়া না জানেন তাহলে আপনার, হ্যাঁ, তাহলে আপনার মানে কিন্তু, হ্যাঁ, অবাস্তব সংখ্যা নিয়ে কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, সব পরীক্ষাতেই আসে, তাহলে ভুল করে ফেলবেন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, যাই হোক, তাহলে অবাস্তব সংখ্যা কি কোনগুলো? √এর ভিতরে মাইনাস থাকলে একটা অবাস্তব সংখ্যা, √এর ভিতরে যদি মাইনাস থাকে, √এর ভিতরে মাইনাস থাকলে সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা মাইনাস থাকলে। সেকেন্ড অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো কিছু নিচে যদি 0 থাকে, মনে করেন 5/0, 1/0, হ্যাঁ, 2/0, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। কোনো কিছু নিচে যদি 0 থাকে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা অবাস্তব সংখ্যা হয়, সেটা বাস্তব থাকে না, সেটা থাকে অবাস্তব সংখ্যা, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে। আর আরেকটা আছে যেটা বীজগণিতে যে পড়বেন, বীজগণিতের মধ্যে, সেটা হচ্ছে লন বা লক, লন বা লক, এটার মান যদি লন অথবা লক, এই দুইটা জিনিস আছে, এদের মান যদি 0 বা ঋণাত্মক হয়, 0 বা মাইনাস যদি হয়, মনে করেন এই জায়গায় লক 0 আছে, তাহলে সেটাও হচ্ছে অবাস্তব সংখ্যা। লন 0 আছে, সেটাও একটা অবাস্তব সংখ্যা। লক -1 আছে, সেটাও অবাস্তব সংখ্যা। এগুলো আমরা বীজগণিতে পড়বো, এটা এটা এখানকার মধ্যে না। লন আর লগের বিষয়টা, লন আর লগের বিষয়টা, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে এটা একটা অবাস্তব সংখ্যা হয়, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে √এর ভিতরে মাইনাস থাকলে অসংজ্ঞায়িত মানে অবাস্তব সংখ্যা হয়, আর লন লগের সাথে 0 থাকলে অবাস্তব সংখ্যা হয়। মানে এগুলোর উপরে বিশেষ মানে বেস করে আপনার ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়, যেগুলো পরীক্ষায় আসে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়, যেগুলো পরীক্ষায় আসে, আমরা পরবর্তীতে শিখবো আর কি। যাই হোক, আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে যতটুকু বীজগণিত বাদ দেন, মানে উপরে যেটা বুঝাইলাম যে মাইনাস, √এর ভিতরে মাইনাস থাকলে এটা অবাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যার উদাহরণ। আপনারা সবাই অবাস্তব চিনতে চাচ্ছিলেন, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যার উদাহরণ। সবাই ক্লিয়ার? সবাই বুঝে গেছেন? ওকে, ঠিক আছে। তাহলে আসেন, কোনটি বাস্তব সংখ্যা নয়, আবার একটা আসছে, এবার অ্যান্সার দেন তাড়াতাড়ি, এটা জানতে চাই, দেখি কে পারে। কোনটি বাস্তব সংখ্যা নয়? ও আল্লাহ, এনে তো আমি দিয়ে দিছি সব মনে হচ্ছে, পারবেন এখন নাকি? ক খ গ ঘ কি হবে অ্যান্সার কি? পাই হচ্ছে অমূলত কিন্তু বাস্তব, √3ও অমূলত কিন্তু বাস্তব, 3/4 মূলত এবং বাস্তব। √এর ভিতরে মাইনাস থাকলে সেটা বাস্তব সংখ্যা নয়, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তার মানে ঘ নাম্বার হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমরা? ওকে, আচ্ছা। বিজোড়ের একটা বিষয় বলছি কি, মানে ও আচ্ছা, বিজোড়ের বিষয়টা বলছিলাম যেটা, সেটা হচ্ছে কি, মানে এই √এর এই জায়গায় যদি মনে করেন 27 আছে, হ্যাঁ, কিন্তু -27 আছে, এখানে 3 আছে, এটা বলতে কি বোঝায়? কিউবড রুট বোঝায়, মানে কোন তিনটা জিনিস গুণ করলে মাইনাস আসবে। এখন
-3 কে কিন্তু 3 বার যদি আপনি গুণ করেন তাহলে -3 ইন্টু -3 মিলে 9, তাকে -3 দিয়ে গুণ করলে মানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস গুণ করলে মাইনাস আসবে, তার মানে কিন্তু -27 আসে। এটার মান কিন্তু আসলে -3, তাই না? তার মানে এটার কিন্তু বাস্তব মান পাওয়া যাচ্ছে। এটা কিভাবে করে আপনারা সেজন্য মনে রাখবেন, যদি রুট ওভার যদি শুধু থাকে তার ভিতরে মাইনাস থাকলে যেমন অবাস্তব, এই জায়গায় জোড় সংখ্যা যে কোনো কিছু থাকলে অবাস্তব হবে। জোড় যেমন 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, 10 থাকতে পারে, এগুলো হলে কিন্তু অবাস্তব হবে। কিন্তু বিজোড় থাকলে অবাস্তব হবে না, কারণ তিনটা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসই আসে, 5টা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসই আসে। কথাটা কি বুঝছেন? মানে কারো কি এটা মাথায় ঢুকছে নাকি মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেছে সবার? এটা কি বুঝতেছেন? মনে করেন কিউব রুট মাইনাস আমি বললাম যে 64 বললাম, এটা মানে কিন্তু কারণ তিনবার তিনবার মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস আসে, তাই -4 ইন্টু -4 ইন্টু -4 করলে -64 আসে, সেজন্য এটার অ্যান্সার কিন্তু -4, মানে এটা কিন্তু অবাস্তব সংখ্যা নয়। হ্যাঁ, কিন্তু রুট ওভার -64 এটা একটা অবাস্তব সংখ্যা, কারণ পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যেটা 2বার গুণ করলে মাইনাস আসবে। সেই জন্য আপনার মাথায় রাখতে হবে এই জায়গাটাতে কিছু যদি না থাকে, অথবা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেইটার এখানে ভিতরে মাইনাস থাকলে সেটা একটা অবাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার? মানে যারা জানতে চাইছেন আর কি, এটাকে আমি এইভাবে করে লিখছিলাম, একটা ভিডিওতে দিছিলাম, যদি এন এখানে যদি মাইনাস থাকে, মাইনাস এক্স, এন এর মান জোড় হলে অবাস্তব, এন এর মান জোড় হলে অবাস্তব, এন এর মান বিজোড় হলে বাস্তব, এন এর মান বিজোড় হলে বাস্তব, এই আর কি। ঠিক আছে, মানে এটা এতটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমি তাড়াতাড়ি স্কিপ করে চলে গেলাম, এটা অতটা গুরুত্বপূর্ণ না, সব পরীক্ষায় আসে না, তবে যারা মানে বড় বড় পরীক্ষা দিতে চান তাদের তো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা দরকার, তাই আমি বলবো যে এটা মনে রাখেন, যে কোনটা কি জিনিস এটা মনে রাখেন। ঠিক আছে, বুঝেছেন? ওকে, তবে এই জিনিসগুলো আপনারা আরো ক্লিয়ার হবেন আমি যখন বীজগণিতে সূচক পড়াবো, তাই না? সূচক ও লগারিদম একটা চ্যাপ্টার আছে না, সূচক, সূচক যখন পড়াবো, সূচক ও লগারিদম যে চ্যাপ্টারটা আছে, তখন আরো ক্লিয়ার হবেন যে কেউ এটাই বুঝে না যে এই জায়গায় 2 দেওয়া আর 3 দেওয়া মানেটা কি, কেউ কেউ এটাই জানে না, এটা মানে যে 1/3 এগুলো জানে না। আচ্ছা, না জানলে ক্ষতি নাই, আমরা যখন সূচক লগারিদম পড়বো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, এটা তো এত টু দি পাওয়ার 3 না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন, এবার এবার দেখি কে কে পারে, তাড়াতাড়ি অ্যান্সার। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? -1 স্বাভাবিক সংখ্যা হবে? 0, √16, কোনটা কোনটা স্বাভাবিক সংখ্যা? ভাইরে ভাই, আপনারা ভুলে যেতেছেন তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ভুললে কেমনে হয়? তাহলে আপনাদেরকে নিয়ে যাই, আমাদের আমাদের ওই স্লাইডে নিয়ে যাই। আপনাদেরকে আমি যখন বুঝাইছিলাম তখন একটা জিনিস বললাম না, তখন যে স্বাভাবিক সংখ্যা কোনটা, বলছিলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে কয়টা পার্ট আছে, যে মাইনাস পার্টটা আছে, জিরো আছে, আবার পজিটিভ আছে, বলছিলাম না? এর মধ্যে এই শুধুমাত্র পজিটিভ যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলাকে স্বাভাবিক সংখ্যা বলে, শুধুমাত্র পজিটিভ, জিরো কেউ নেওয়া যাবে না, মাইনাস কেউ নেওয়া যাবে না। বুঝি নাই এখনো? জিরো কেউ নেওয়া যাবে না, মাইনাস কেউ নেওয়া যাবে না, স্বাভাবিক সংখ্যা মাইনাসও না, জিরো না। সেই জন্য এখানে লিখেছিলাম কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ন্যাচারাল নাম্বার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো, এটা বলেছিলাম না? তাহলে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা করি, দেখি ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা, এখানে কই ধনাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ, নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তা এটা তো ধনাত্মক না, এটা এটা এর জিনিস তো ঋণাত্মক হইল না। জিরো, জিরো তো স্বাভাবিক সংখ্যা না, √16 মানে 4, 4, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, গ নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার?
ক্লিয়ার? দেখেন স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু বাস্তব সংখ্যার কথা জিজ্ঞেস করি নাই। মানে বাস্তব সংখ্যা কিন্তু কথা না, বাস্তব সংখ্যা তো সবগুলাই সমস্যা নাই, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাও এই তিনটা সবগুলাই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে দুইটা পার্ট, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এই তিনটাই পূর্ণ সংখ্যা, কিন্তু তার মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা পার্ট। পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা, জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। বুঝেন নাই এখনো? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমরা যে পূর্ণ সংখ্যাকে বলতেছি, এই পূর্ণ সংখ্যা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা একটা মান হচ্ছে মাইনাস, একটা মান হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে পজিটিভ পূর্ণ সংখ্যা। এই পজিটিভ পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে বা ন্যাচারাল নাম্বার বলে। এই সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা? মানে এত সুন্দর করে বলতেছি, আপনারা ক্লিয়ার হন নাই এখনো? ক্লিয়ার হইছেন? সবাই ক্লিয়ার হইছেন? ওকে ওকে, ঠিক আছে, দেখা যাক এরপরে আমাদের কি আসতেছে। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়? আসেন বলেন, নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা নয়? নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা নয়? কোনটা স্বাভাবিক সংখ্যা নয়? কোনটা বলেন? নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা নয়? তাড়াতাড়ি অ্যান্সার দেন। কি ব্যাপার, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছেন? কতে কি দেওয়া বুঝতেছেন না? 3/4, মানে 4/3 দেওয়া, 4/3। নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা? 4/3 স্বাভাবিক সংখ্যা নয়। এক কি স্বাভাবিক সংখ্যা? অবশ্যই এক স্বাভাবিক সংখ্যা। √16 কি স্বাভাবিক সংখ্যা? √16 মানে 4 স্বাভাবিক সংখ্যা। 4/3 কি স্বাভাবিক সংখ্যা? নো, 4/3 স্বাভাবিক সংখ্যা না। আপনাকে আবার বুঝাই, ভালো করে বুঝেন। 4/3 স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে 4/3 হবে অ্যান্সার। এখানে কোনটি স্বাভাবিক সংখ্যা নাই? 4/3 হবে অ্যান্সার, মানে ঘ নাম্বার অ্যান্সার, ক নাম্বার অ্যান্সার হবে। কেন? আপনাদের আবার চিন্তা করেন, আবার চিন্তা করেন, মানে আরেকবার যান। আপনারা তো বারবার ভুলে যেতেছেন। আবার আসেন, আবার আসেন, আপনাদের বুঝাই। আবার আসেন এই জায়গায়, এই জায়গায় আসেন। কি বলছিলাম? কি বলছিলাম যে কি, আচ্ছা এই জায়গাতেই বুঝাই, এটাতে বুঝাই, এটাতে দেখেন। এই যে এখানে কি বলতেছিলাম, যে এই যে পূর্ণ সংখ্যাটা যে আছে, এই যে পূর্ণ সংখ্যাটা, এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে আপনার পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা ভাগ। পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা ভাগ, একটা হচ্ছে ঋণাত্মক, একটা শূন্য, একটা হচ্ছে ধনাত্মক। এই তিনটা পার্টের মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যাকে তো আর আপনি এই পাশে আসতেছে না, ভগ্নাংশ সংখ্যা তো এখানেই আউট। ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, সমস্যা নেই। ভগ্নাংশ সংখ্যা বাস্তব সংখ্যা, এটা তো সমস্যা নাই। কিন্তু পূর্ণ সংখ্যার পার্টের মধ্যে কিন্তু আপনার পড়তেছে কি সংখ্যা বলেন তো? এই এই ইয়াটা বাস্তব কি বলে, স্বাভাবিক সংখ্যাটা। স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার পার্টের মধ্যে পড়তেছে। তাই স্বাভাবিক সংখ্যাকে বলতে গেলে পূর্ণ সংখ্যায় আপনাকে নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে? এটাতে অ্যান্সার কি হবে? কোনটি স্বাভাবিক সংখ্যা নয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার পূর্ণ সংখ্যাই তো এটা নয়, তাহলে কিভাবে এটা হয়? তার মানে এইটা অ্যান্সার হবে, ক নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার না? ফ্র্যাকশন কখনো স্বাভাবিক সংখ্যা হবে না। স্বাভাবিক সংখ্যা কিন্তু ন্যাচারাল নাম্বার, কিন্তু ফ্র্যাকশন না। এটা অ্যান্সার হবে। ক একও অ্যান্সার, এটা তো 4, তার মানে 4ও এটাও অ্যান্সার। তাহলে আর কোনোটা হচ্ছে না। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আসেন এখন নিচের কোনটা মূলদ সংখ্যা? কি বলছে? নিচের কোন সংখ্যাটি মূলদ? আচ্ছা মূলদ সংখ্যা। এখন দেখেন মূলদ সংখ্যা, এখন √11 এটা কি মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে? একটু জানান এটা। এটা √11টা মূলদ না অমূলদ? এটা বলেন তো। √11 এটা মূলদ হবে না অমূলদ হবে? অবশ্যই মূলদ। আমরা জানি যে √1টা মূলদ,
কারণ √1 কিন্তু √2টা অমূলত, √3টা অমূলত, কারণ কোনো কিছুর স্কোয়ার তো নয়, 11 তো কারো স্কোয়ার নয়, তার মানে এটা অমূলত সংখ্যা, এটা অ্যান্সার অবশ্যই হবে না। তার মানে √11 অ্যান্সার হবে না, কারণ এটা অমূলত সংখ্যা। 2.14 রিপিটেশন নাই কিন্তু ডট 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 দেওয়া আছে, তার মানে এটাও একটা অমূলত সংখ্যা, কারণ রিপিটেশন নাই আবার ডট ডট দেওয়া আছে। রিপিটেশন না থাকলে অসীম হইলে অবশ্যই সেটা অমূলত সংখ্যা, তার মানে মূলত হবে না। এখন আমার কাছে এই দুটা আছে, এই দুটাও দেখে মনে হচ্ছে কেন জানি অমূলত সংখ্যা, কেন √6 আছে, এরকম আছে। এখন এই জিনিসটা √, এই যে এরকম যখন জিনিস থাকে তখন √27, দেখেন √27 বাই 48, আপনি যদি এরকম কিছু দেখতে পান যে কমন কোনো উৎপাদক আছে, কাটাকাটি যদি করা যায়, কাটাকাটি করা যায় কিনা দেখেন তো, কাটাকাটি করা যায়, এদের দুজন কি কাটাকাটি করা যায়? দুইটাই কত দিয়ে কাটা যায় বলেন তো, দুইটা কত দিয়ে কাটা যায় একটু আমি জানতে চাই। কাটাকাটি করা যায়, কত দিয়ে যায় কাটা? এটারে কাটলে কত আসবে? এটা মানে দুইটাই 3 দিয়ে যায় তাই না? 16কে মানে 48কে 3 দিয়ে গেলে 16, আর এটাকে 3 দিয়ে গেলে 9, তার মানে √9/16। এখন আমি জানতে চাই √9/16 এদের কি √, করা যায়? 9 আর 16 এর রুট হয়? √9/16 করলে কত আসবে? √9/16 করলে, √9 এর রুট করলে কত আসবে? 3, 16 এর রুট করলে কি আসবে? 4। তাহলে আপনি আমারে বলেন এটা কি মূলদ হইল নাকি অমূলদ হইল? আমারে বলেন। লাস্ট পর্যন্ত এইটা মানে হচ্ছে 3/4 মূলদ নাকি অমূলদ? 3/4 মূলদ না অমূলদ হইল? এটা কিন্তু মূলদ হয়ে গেছে, তার মানে এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে আপনার এইটা, এটাতে কি √6/3। আচ্ছা √6/3, আপনি যদি এখানে দুইটাকে রুটের ভিতরে আনেন, এদের কিন্তু আলটিমেটলি কাটাকাটি যাবে না, মানে রুট থেকেই যাবে। রুট যেহেতু থেকেই যাবে তার মানে আপনার এটা হবে কোন সংখ্যাটি? মূলদ, তার মানে মূলদ সংখ্যা হবে এটা। এটা কিন্তু অমূলদ সংখ্যাই থাকবে, যেহেতু রুট রুট থেকেই যাবে। আপনি রুট রুট ভিতরে দিয়ে এরকম করে দিয়ে 6/9 করতে পারেন, কাটাকাটি করতে পারেন যে 2/3, কিন্তু আর তো কাটাকাটি যাচ্ছে না, মানে √2/3 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। কথা কি বুঝেছেন? কথা কি বুঝে গেছেন? মানে ডি নাম্বার অ্যান্সার হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে, সবাই বুঝেছেন? মানে কাটাকাটি করার পরে যেহেতু √27/48, এটা কাটাকাটি করার পরে এটা 9 আর এটা 16, তার মানে √9/16, তারপরে কাটাকাটি করার পরে এটা 3/4 এটা আসছে, এইটা মানেই 3/4, এইটা মানেই যেহেতু 3/4, তার মানে এটা তো একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার, সবাই বুঝেছেন? এটা মানেই যেহেতু 3/4 এটা একটা মূলদ সংখ্যা, তাই মানে এইটা এরকম, এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন, এগুলো কিন্তু বিসিএস এ আসছে, মানে বিভিন্ন পরীক্ষায় আসে এই কোশ্চেন, যে √, দিছে, আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 7 নাম্বার, নিচের কোনটা মূলদ সংখ্যা নয়? নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? 3/4/5 এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, তার মানে এটা এটা অবশ্যই মূলদ সংখ্যা। এইটা এটা বাই এটা আছে, দশমিক দিয়ে দেওয়া আছে, এটাও একটা মূলদ সংখ্যা। পাই তো মূলদ সংখ্যা নয়, তাহলে এইটা কি মূলদ সংখ্যা? দেখা যাক, √9 মানে 3 আর √4 মানে 2, এটাও একটা মূলদ সংখ্যা, তার মানে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে অ্যান্সার হবে গ। সবাই বুঝেছেন? অ্যান্সার হবে গ। সবাই ক্লিয়ার? অ্যান্সার হবে গ। কোনটি মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা তো পাই হচ্ছে মূলদ সংখ্যা নয়, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা কেন মূলদ সংখ্যা হয়েছে? এটাকে আপনি যদি ভেঙে নেন, তাহলে এটাকে ভাঙলে আপনার আসবে 3/2, তাই না? √9 মানে 3, √9 মানে 3, আর √4 মানে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আপনার, এটাও একটা মূলদ সংখ্যা, এটাও মূলদ। আর এগুলো তো মূলদ আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করছেন, মূলদ তো অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করলে। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। হুম, এবার এবার আসেন পরেরটাতে। নিচের কোনটা অমূলদ সংখ্যা? নিচের কোনটা অমূলদ সংখ্যা বলেন? নিচের কোনটা অমূলদ সংখ্যা? √4, √4 মূলদ না অমূলদ? হ্যাঁ, ইও অমূলদ, হ্যাঁ হ্যাঁ, ইও অমূলদ বলেছিলাম, ইও হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা √5 এটা তো অমূলদ। √2 √8 মানে 3 বার 2 গুণ করলে তো 8 আসে, √8 মানে হচ্ছে 2, এটা একটা মূলদ সংখ্যা। 1.6 তো মূলদ হবেই, 1.6 দশমিক সংখ্যা শেষ হয়ে গেছে, শেষ হইলে তো মূলদ সংখ্যা। এটাও মূলদ, এটাও মূলদ, এটা অমূলদ, তার মানে খ নাম্বার হবে অ্যান্সার। অ্যান্সার হবে কত নাম্বার? অ্যান্সার হবে হচ্ছে খ, খ নাম্বার, √5।
√5 হচ্ছে একটা অমূলত সংখ্যা। ক্লিয়ার? এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করছি। বিভিন্ন পরীক্ষায় আসছে যেগুলো। মানে আমি যে একটু আগে বললাম যে √2 কিন্তু অমূলত, √3 একটা অমূলত, কিন্তু √4 মানে তো 2, এটা হয়ে গেল মূলত। আবার √5 অমূলত, √6 অমূলত, √7 অমূলত, √8 অমূলত, কিন্তু √9 মানে যেহেতু 3, তার মানে এটা মূলত হয়ে গেল। সেরকম কিউবড রুটের বেলা কিউবড রুট যখন আপনি করছেন, কিউবড রুট 8, এই কথাটার অর্থ কি? কিউবড রুট 8 মানে কোনটা 3 বার গুণ করলে 8 পাওয়া যায়? 2 2 2 2 যদি আপনি 3 বার গুণ করেন তাহলে তো 8 পাওয়া যায়। তার মানে কিউবড রুট 8 মানে হচ্ছে 2। তার মানে এটাও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। নিচের কোনটি সহমৌলিক? আছেন। এখন আমরা আসবো সহমৌলিক সংখ্যা কাকে বলে। এখন আমরা কি পড়বো? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা কাকে বলে? আপনাদের, হ্যাঁ, আমি মানে জিজ্ঞাসা করতে চাইছিলাম এর আগে একদিন যে আপনাদের কারো বাসায় এর মধ্যে দিনাজপুর আছে নাকি? এবার দিনাজপুরের লিচু টিচু খাওয়া হয়নি, সেজন্য জিজ্ঞেস করতে চাইছিলাম কিসের কি লকডাউন টকডাউন দিয়ে দিল, লিচু টিচু খাওয়াই হলো না এবার। কি অবস্থা করে দিল। আচ্ছা, মানিক, মানিক রয় অভি। আচ্ছা, ঠিক আছে, আপনি দিনাজপুরের। ওকে, তো কোনটা সহমৌলিক সংখ্যা? সহমৌলিক সংখ্যা জিনিসটা হচ্ছে, আচ্ছা, সহমৌলিক সংখ্যা জিনিসটা হচ্ছে কি, কিভাবে সহমৌলিক সংখ্যা চিনবেন? সহমৌলিক সংখ্যা চিনার সহজ উপায়, হ্যাঁ, সহজ উপায় হচ্ছে যে যেগুলো কাটাকাটি করা যায় না সেগুলাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। কথা বুঝেন নাই? আপনি এইটাকে একটাকে আরেকটা দিয়ে যদি কাটাকাটি করতে না পারেন, 5কে 10 দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে এটা সহমৌলিক সংখ্যা না। 15কে 12 দিয়ে কাটাকাটি করা যায়, কেন? এই যে 3 দিয়ে কাটলেন, 3 4 12, 3 5 15 কাটাকাটি করা যায়, সহমৌলিক আর হবে না। 7কে 21 দিয়ে কাটাকাটি করা যায়, 3 7 হচ্ছে 21, কাটাকাটি করা যায়। 4 আর 9 কাটাকাটি যায়? যায় না। তার মানে 4 আর 9 হচ্ছে সহমৌলিক সংখ্যা। যাদের মধ্যে কমন গুণনীয়ক নাই, তার মানে গুণনীয়ক না থাকলে কখনো কাটাকাটি করা যাবে না। সেই জন্য সেগুলাকে সহমৌলিক সংখ্যা বলবে। ক্লিয়ার? সবাই বুঝেছেন? ভারতে আসেন, লিচু খাওয়াবো। আপনার ভারতে যা অবস্থা, হ্যাঁ, করোনা তো যে অবস্থা ভারতে আপনার, কি ভাই, আপনাদের কি অবস্থা ওইদিকে? কি করোনার কি অবস্থা? নিতাই, নিতাই ভাই, আপনাদের ভারতে কি অবস্থা কি? তাহলে 4/9, এটা একটা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে কি? কাটাকাটি করা যাবে না। এই ক্লিয়ার? দেখেন এত সহজভাবে বুঝাই দিলাম। 4/9 কাটাকাটি করা যায়, কোনো কিছু কমন গুণনীয়ক নাই, তাই কাটাকাটি করা যায় না। কিন্তু বাকিগুলা কাটাকাটি করা যায়। 7কে এইটাকেও 7 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 7 দিয়ে ভাগ করা যায়। 1 আর এটা 3। ঠিক আছে? ওকে। 12 আর 15, তার মানে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 5 হচ্ছে 15। হ্যাঁ, এটা যদি আমি এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 কে 5, 5 দুগুণে 10, সবগুলাই কমন গুণনীয়ক আছে, কাটাকাটি করা যায়। এটার কমন গুণনীয়ক নাই, কাটাকাটি করা যায় না। স্যার আপনার বাড়ি কোথায়? আমি তো ঢাকায় থাকি, ঢাকা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুর। দৈনিক 50,000-এর কম সংক্রমণ, আগের থেকে অনেক ভালো। আপনাদের 50,000-এর কম সংক্রমণই ভালো। হ্যাঁ, আমরা তো আমরা তো 10,000 10,000 15,000 যদি যায়, আমরা তো মনে হচ্ছে যে ফিট লেগে যেতেছে। আপনাদের অবশ্য দেশটা বড়, সেজন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কিনা? এটা সবাই ক্লিয়ার? নিচের কোন দুটি সহমৌলিক সংখ্যা বলেন? এখানে কোন দুইটা সহমৌলিক সংখ্যা হবে? এবার দেখি কে কে পারে। এবার কোন দুইটা সহমৌলিক সংখ্যা হবে এখানে? দেখেন দেখি। আচ্ছা, কোন দুটা হবে সহমৌলিক সংখ্যা? অভিজিৎ ভাইও মোহাম্মদপুরে থাকেন, আপনি না দিনাজপুরের? আমিও মোহাম্মদপুর, হাসিব ভাই বলছে মোহাম্মদপুর। ওকে। আপনি ইন্ডিয়া গেলে আমাদের আচ্ছা, ঠিক আছে ভাই। কাটাকাটি করা গেলে সমলিক হবে না। এই যে 27 আর 54 কাটাকাটি করা যায়, 27 কে 27, 27 দ্বিগুণে 54, তার মানে কাটাকাটি করা যায়, সমলিক হবে না।
63 এবং 91 দুটাই 7 দিয়ে কাটাকাটি করা যায়। 7 9 63, 7 13 91 কাটাকাটি করা যায়। এই দুটাই 3 দিয়ে কাটাকাটি করা যায়, 9 দিয়ে কাটাকাটি করা যায়। তার মানে 3 দিয়ে এটাও কাটা যায়, কারণ এই যে 1 আর 8 যোগ করলে 9, 9 9 18, এটাও 2 আর 1 3, মানে দুটাই 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 6 18, 3 3 9, 3 দিয়ে কাটলে 63, আর এখানে হচ্ছে 70, 63 আর 70, এটা কাটাকাটি করা যায় না। তার মানে ঘ নাম্বার অ্যান্সার। সবাই ক্লিয়ার? যেহেতু তিনটাই ক্যাটাগরি করা যাচ্ছে, একটা ক্যাটাগরি করা যাচ্ছে না, ঘ নাম্বার অ্যান্সার হবে। এগুলো সহমৌলিক হবে। সহমৌলিকের ইংরেজি কি জানতে চাইছে? খুবই সুন্দর কোশ্চেন। সহমৌলিকের ইংরেজি হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার। সহমৌলিকের ইংরেজি হচ্ছে কো প্রাইম নাম্বার। ক্লিয়ার? বুঝেছেন? সহমৌলিকের ইংরেজি হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার। ঠিক আছে? না না না, 97 যেহেতু মৌলিক, তাহলে সেই জন্য নয়। 97 মৌলিক হয়েছে তাতে কি হচ্ছে ভাই? 97 মৌলিক হয়েছে তাতে কি হচ্ছে? আপনাকে এই যে একটা ভুল কথা বলছে, এই যে দেখেন, আমি যদি বলি 13 আর আমি বললাম যে 13 আর 26, এটা কি সহমৌলিক সংখ্যা? কি এটা কি সহমৌলিক সংখ্যা? 13 তো একটা মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এটা হবে? এটা হবে? 13 আর 39 বললাম, সহমৌলিক হবে? হবে না কিন্তু। মৌলিকের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। এটা কাটাকাটি যেহেতু করা যায়, এটা কিন্তু সহমৌলিক হবে না। ঠিক আছে? কাটাকাটি করার সাথে সম্পর্ক, মৌলিকের সাথে কোনো সম্পর্ক নাই। আর 97 তো মৌলিকও না। 97 কে বলছে মৌলিক? এই 97 কে বলছে মৌলিক? 97 কি মৌলিক সংখ্যা আসলে? থামেন। ও হ্যাঁ, 97 মৌলিক সংখ্যা। ওকে, সরি 97 মৌলিক সংখ্যা, সরি। 97 তো মৌলিক সংখ্যা। 97 মৌলিক সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই, মানে সম্পর্কটা হইতেছে কাটাকাটি করা যায় কিনা। সরি। ওকে, মৌলিক সংখ্যা তো পড়াবো যে কোনটা মৌলিক কোনটা মৌলিক না। ওকে, সহমৌলিক সংখ্যা মানে কাটাকাটি করা যায় কিনা। এটা যদি মৌলিক সংখ্যা বের করার কোনো বিষয় থাকতো, তাহলে কিন্তু বিষয়টা আমি মৌলিক সংখ্যা আগে পড়াইতাম। নিচের কোনটা সহমৌলিক সংখ্যা? হ্যাঁ, এই যে হুইচ পেয়ার ইজ কো প্রাইম নাম্বার, কাটাকাটি না গেলেই সহমৌলিক। কো প্রাইম নাম্বার, এই যে দেখছেন কো প্রাইম নাম্বার আসছে। হ্যাঁ, রূপালী ব্যাংক ক্যাশের পরীক্ষায় আসছে। কি হবে? 2 3 কাটাকাটি করা যায়? যায় না। তার মানে 1 নাম্বার হবে অ্যান্সার, ক নাম্বার অ্যান্সার। এখানে 2 আর 4 কাটাকাটি করা যায়, সহমৌলিক হবে না। 2 আর 6 কাটাকাটি করা যায়, 2 আর 110 কাটাকাটি করা যায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অস্থিরভাবে ক্লিয়ার কিনা আমারে বলেন। ক্লিয়ার সবাই? হুম, ওকে। এই যে ক্লিয়ার হইছেন, ওইখান থেকে আমরা চলে আসছি। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? আবার কেন এটা? নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা? তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দেন তো, আমি চলে যাই তাড়াতাড়ি। এই দুটো, এগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনটা? স্বাভাবিক সংখ্যা কোনটা? তাহলে এটা 4টা ক্লাস লাগবে এটার। থামো। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা? একের ঘ হবে, তাই না? একের ঘ হবে। ওকে, ঠিক আছে, সবাই বুঝেছেন। ওকে, ডান। কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক রুট ওভার, এইটা তো ভগ্নাংশ, এটা তো হবেই না। এটা ভগ্নাংশ, কারণ এটা দশমিক, দশমিক হবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবার 1 থেকে, আচ্ছা এইটা সম্পর্কে, যে মৌলিক সংখ্যা সম্পর্কে, তাই না? যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তো আমরা কি ওই যে একটা যে সিরিয়াল আছে, ওই সিরিয়ালগুলো কি আমাদের মুখস্থ আছে? যে একটা যে টেলিফোন নাম্বারের মতো যে একটা নাম্বার আছে আমাদের, টেলিফোন নাম্বারের মতো নাম্বারটা কি মুখস্থ আছে আমাদের সবার? কার কার মুখস্থ আছে? যে 4422 টেলিফোন নাম্বারটা মুখস্থ আছে? তারপরে 3223, হুম, এই তো মুখস্থ, মুখস্থ অনেকেরই আছে দেখতেছি। তারপরে 3223, তারপরে 21। হ্যাঁ, এই টেলিফোন নাম্বারটা মুখস্থ করেন, সবার মুখস্থ করেন, যে 4422, 3223, আর লাস্টে হচ্ছে 21। ঠিক আছে?
মুখস্থ আছে সবার? না দেখে আরেকবার লিখেন। হ্যাঁ, না দেখে লিখেন, না দেখে লিখেন। একবারে আরো আরো স্পিডে মুখস্থ করতে হবে। হ্যাঁ, না দেখে লিখেন। এই তো, এই তো। হ্যাঁ, সবারই প্র্যাকটিস হবে। 4 4 কত? 4 4 2 2 3 2 2 3 তারপরে লাস্টে 2 1 4 4 2 2। এটা এইভাবে করে মুখস্থ রাখা খুব সহজ যে 4 4 2 2 3 2 2 3 লাস্টে 2 1 এভাবে মুখস্থ রাখা খুব কঠিন কিছু নয় এটা। হ্যাঁ, ওকে। মানে প্রতিমা মানে আমি বুঝি নাই। প্রতিমা কথাটার অর্থ কি? আমার আমার এখানে মাঝে মধ্যে অন্য নাম উঠে কেন? স্ক্রিন স্ক্রিনে অন্য কিছু উঠতেছে কেন? এটা আমি বুঝি নাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার ভিডিওটা অফ করি, তাহলে মনে হয় এই সমস্যা হবে না কখনো। ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে, ওকে। তো এই যে এভাবে যেভাবে মুখস্থ করেন, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? যে 4 4 2 2 তারপরে 3 2 2 3 তারপরে 3 2 1 এটা কি রিপ্রেজেন্ট করে? যে এই যে প্রথম চারটা রিপ্রেজেন্ট করে 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক আছে, তারপরে 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক আছে, তারপরেরটা হচ্ছে যে 21 থেকে 30 এর মধ্যে কয়টা মৌলিক আছে, তারপরে 31 থেকে 40 এর মধ্যে কয়টা মৌলিক আছে, তারপরে হচ্ছে 41 থেকে 50, এই তো। তারপরে 51 থেকে 60, তারপরে 61 থেকে 70, তারপরে 71 থেকে 80, 81 থেকে 90 আর 91 থেকে 100। টেলিফোন নাম্বার হিসাবে মনে রাখলেই সুবিধা হয়, তাই না? এটা আমরা ছোটবেলা থেকেই মুখস্থ আমাদের। মানে আমার তো মনে হয় সবারই মুখস্থ থাকার কথা। আমি তো যা জানি যে সবারই এটা মুখস্থ আছে। যদি মুখস্থ না থেকে থাকে তাহলে মুখস্থ করে নেন। মানে আমাদের এগুলা ছোটবেলা থেকেই আমরা এটা মুখস্থ করে রাখতাম আরকি। যত আহ মানে 4 4 2 2 3 3 2 2 3 2 1। এটা কিন্তু খুব সহজ আরকি। 4 4 2 2 3 2 2 3 2 1 এভাবে করে আপনারা মুখস্থ করে ফেলবেন। তো 1 থেকে 10 এর মধ্যে তার মানে কয়টা থাকবে? 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে কয়টা? কি অ্যান্সার হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার ডি মানে 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত কয়টা হবে মৌলিক সংখ্যা? হ্যাঁ, অ্যান্সার কি হবে? অ্যান্সার এ হবে, তাই না? অ্যান্সার এ হবে। অ্যান্সার এ। ও মানে একজন লিখছে আপনাকে না দেখলে ক্লাস ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে, আমাকে দেখা দেখা দিচ্ছি। কিন্তু সমস্যাটা কি হচ্ছে যে দেখা দিলে ওকে, ঠিক আছে। মানে মাঝে মাঝে আমি দেখতেছি যে অন্য কিছু আসতেছে। আমি একটু অবাক হয়ে গেলাম আরকি। সেজন্য এটা মিশিয়ে দিছিলাম। ওকে। ৫০,০০০ ঠিক বলছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। তো ১ থেকে ৩০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ৩০ পর্যন্ত। ১ থেকে ৩০ পর্যন্ত কয়টা মৌলিক আছে? তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? ১ থেকে ৩০ পর্যন্ত কি ছিল? ৪ ৪ কি ৪ ৪ ২। তার মানে কয়টা আছে? ৪ ৪ ২ মিলে কয়টা আছে? ১০ টা। তার মানে গ নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? মানে ১ থেকে ১০ পর্যন্ত ৪ টা, ১১ থেকে ২০ পর্যন্ত ৪ টা আর ২১ থেকে ৩০ পর্যন্ত ২ টা। মোট আছে কয়টা? মোট তাহলে ৩০ মোট আছে ১০ টা আরকি। ১ থেকে ৩০ পর্যন্ত মোট ১০ টা আছে। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। ৪৩ থেকে ৬০ এর মধ্যে কয়টা আছে? আচ্ছা, আমরা আগে চিন্তা করি যে ৪৩ থেকে ৬০ এর মধ্যে কয়টা আছে? আগে আমাদের ৪ ৪ ২ ২, হ্যাঁ? তারপরে ৩ ২ ২ ৩ যে আছে, তারপরে ২ ১ যে আছে, এইটা হচ্ছে ১ থেকে ১০, ১১ থেকে ২০, তারপরে ২১ থেকে ৩০, এইটা হচ্ছে ৩১ থেকে ৪০। এরপরে এইটা কত? এটা চিন্তা করেন। দেখেন, কথা শুনেন। এই যে ৩, ৩ বলছে। এই যে এটা দেখেন। যে এইটা কিন্তু কি? এটা হচ্ছে ৪১ থেকে ৫০। এটা হচ্ছে ৪১ থেকে ৫০ আর এইটা কত? এটা হচ্ছে ৫১ থেকে ৬০।
তাহলে এই টোটাল আছে 5টা। আপনাকে একটু চেক করে দেখতে হবে, যেহেতু এখানে 43 বলছে, তার মানে 41 কি আমাদের মৌলিক কিনা এটাকে দেখতে হবে। কারণ 41 যদি মৌলিক হয় সেটা কিন্তু আমাদের মৌলিক হইলে কিন্তু এটা আপনাদের হবে না। মানে এখানে কিন্তু একটু চেক করে দেখতে হবে। কথাটা বুঝেন যে আপনি তো 43 থেকে 60, কিন্তু এখানে 41 থেকে 60 পর্যন্ত মোট 5টা আছে। 41 থেকে 60 পর্যন্ত মোট 5টা আছে। তার মধ্যে আমাকে তাহলে চেক করতে হবে কি যে 41 আর 42 এর কাহিনী কি। 42 তো জোড় সংখ্যা, এটা তো মৌলিক না, কিন্তু 41 বিজোড় সংখ্যা, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, বিজোড়। কিভাবে মৌলিক সংখ্যা তাড়াতাড়ি বুঝবো এটা আমি একটু পরে বুঝাচ্ছি। এটা যেহেতু একটা মৌলিক সংখ্যা, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 4টি। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? 5টার জায়গায় একটা কমে যাচ্ছে, সেটা হবে 4টি। সবাই বুঝেছেন? আর কেউ যদি এভাবে করে হিসাব করতে চায়, আমি যদি বলি যে 43 এর কথা, তারপরে 47, তারপরে আপনার 53, তারপরে আপনার 59, হ্যাঁ, এইভাবে করে হিসাব করলেও এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। এই 4টা হবে মৌলিক সংখ্যা, যে 43, 47, 53, 59, এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। এভাবে করে হিসাব করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে এর চেয়ে ওইটা করাটা ইজিয়ার আর কি, মানে ওইভাবে করেও করা যায় আর কি। তো আমি তারপরও মৌলিক সংখ্যা কিভাবে তাড়াতাড়ি বের করতে হয়, এটা তো এই ট্রিক্স তো আমি আগামী দিন দিবই, এটা নিয়ে সমস্যা নেই। আস্তে আস্তে আমরা শিখি, সমস্যা নাই। এটা কি বুঝতে পারছেন সবাই? কি আমার ট্রিক্সটা বুঝতে পারছেন কিভাবে করে? যে 41 থেকে 60 পর্যন্ত তো 5টা আছে, শুধু আমাকে চেক করতে হবে যে 43 থেকে যেহেতু বলছে 41, 42 এর কাহিনীটা কি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, নিচের কোনটা মৌলিক সংখ্যা না, নিচের কোনটা মৌলিক না, মৌলিক 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 এগুলা ছাড়া আর কি আছে? আচ্ছা, 12টা বেজে যাচ্ছে। তো আমরা এটা মৌলিক সংখ্যা কি না এটা বের করার সিস্টেমটা আমি আগামী দিন শিখাই দিব, যে কিভাবে করে মৌলিক সংখ্যা কোনটা সেটা কিভাবে করে সহজেই বের করা যায়। এটা 1 থেকে 500 পর্যন্ত সব মৌলিক সংখ্যাগুলো কোনটা কোনটা মৌলিক সংখ্যা সেটা আমরা আসলে বের করে দেখাবো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা মনে করি যে আজকে মোটামুটি ভালোই শিখতে পারছেন। আগামী দিন এগুলোর সাথে আরো কিছু জিনিস এড করে দিব, তাহলেই হয়ে যাবে। তো আপনারা এই ক্লাসটা বারবার করে দেখবেন। আশা করি যে আপনারা সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন।